বন্ধন বার্তা খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বাতিল হওয়া চাকরি প্রার্থীদের দায় নিতে হবে রাজ্য সরকারের। পাশাপাশি স্মার্ট মিটারের বাতিলের দাবিতে চুঁচুড়ায় এসইউসিআইয়ের শান্তিপূর্ণ বিক্ষোভ আইন অমান্য কর্মসূচি, আর সেই কর্মসূচিকে আটকাতে পুলিশের বার্লিন ওয়াল ব্যারিকেড। এই আইন অমান্য আমরা নির্ধারিতভাবে এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা গ্রহণ করেছি। আমরা এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে চলবে। আপনারা দেখুন, কৃষক আত্মহত্যা করছে, 5,000 টাকা 5,500 টাকা দিয়ে আলু বীজ কিনেছে, সেই কৃষক আলু ফলিয়ে এখন 470 টাকা বস্তা বিক্রি করতে বাধ্য হচ্ছে, অভাবী বিক্রি করতে বাধ্য হচ্ছে। সরকার কোথায় থাকে যখন চাষি একটুখানি চাষি ফসলের দাম একটুখানি সুরা হয়? মুখ্যমন্ত্রী পর্যন্ত রাস্তায় নেমে পড়ে, বাজারে বাজারে নেমে পড়ে, কিন্তু সাধারণ মানুষ খেতে পারছে কিনা, সাধারণ মানুষের চিকিৎসা হচ্ছে কিনা, সাধারণ বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া। অবিলম্বে জিনিসপত্রের দাম কমাতে হবে। যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হওয়ার দায় রাজ্য সরকারকে নিতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। দিকে দিকে ওষুধের কালো বাজারেই বন্ধ করো, সারের কালো বাজারেই বন্ধ করো। ইনকিলাব জিন্দাবাদ। প্রত্যেক দিন ওষুধের দাম বাড়ছে কেন? কেন্দ্র রাজ্য জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। টিম ওয়ার্কারদের সরকারি স্বীকৃতি দিতে হবে। সকল শ্রমিক কর্মচারীদের ন্যূনতম বেতন 21,000 টাকা করতে হবে। বন্ধ চট করে লে অফ লক আউট বন্ধ করো। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। বিভেদ নয়, ঐক্য চাই, সবার জন্য কাজ চাই। বিভেদ নয়, ঐক্য চাই, সবার পেতে ভাত চাই। এই দাবিতে এসইউসিআই কমিউনিস্ট লড়ছে। মার্কিন সাম্রাজ্যবাদ গাজা থেকে হাত উঠাও। ইসরায়েল মার্কিন সাম্রাজ্যবাদ গাজা থেকে হাত উঠাও। ইসরায়েলে গণহত্যা, শিশু হত্যা বন্ধ করো। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। কারণে কর্মসূচি কি কারণে আইন অমান্য? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, তারপরে জাতীয় শিক্ষানীতি, রাজ্য শিক্ষানীতি, এগুলোর বিরুদ্ধে কলকারখানায় ছাঁটাই, লে অফ লকআউট, বেআইনি ঘোষণার দাবিতে বিভেদ সৃষ্টি করে সাধারণ মানুষের ঐক্যকে ভেঙে দিয়ে সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন, সেই আন্দোলনকে কমজোরি করে দেওয়ার যে সমস্ত প্রচেষ্টা, এগুলোর বিরুদ্ধেই আজকে আমাদের আইন অমান্য কর্মসূচি সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় সংগঠিত হয়েছে। হুগলি জেলায়ও আমরা সফলভাবে সেই আইন অমান্য সংগঠিত করতে পেরেছি সাধারণ মানুষের সাহায্য নিয়ে। এবারে আমরা যেটা করব, আমরা সাধারণ মানুষকে নিয়ে যে আইন অমান্য সংগঠিত করলাম, সেই আইন অমান্যর পরবর্তী ধাপে আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে, পেট্রোল ডিজেল কেরোসিনের দাম বৃদ্ধির বিরুদ্ধে, বিশেষ করে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে, ছাড়া জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রীয় শিক্ষানীতি, স্মার্ট মিটার, 26,000 শিক্ষক, তাদের মধ্যে বেশিরভাগ হচ্ছে যোগ্য শিক্ষক, সে তাদের চাকরি চলে গেল, সেইগুলোর দায় রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, তাই এর দায়িত্ব রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না। তাই আমরা মনে করি এর বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষকে সংগঠিত করব, সাধারণ মানুষকে সচেতন করব, সাধারণ মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ কমিটি করব এবং আরও বড় আন্দোলনের দিকে আমরা যাব। এটাই আজকে আমাদের আইন অমান্যের মধ্য দিয়ে আমরা এখানে এই আহ্বানটা রাখলাম। আজকে কি কর্মসূচি শেষ হয়ে গেল? আজকে আমাদের কর্মসূচি আইন অমান্য কর্মসূচি ছিল, ঘোষিত কর্মসূচি, আমরা আইন অমান্য করেছি এবং তার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি সমাপ্ত হয়। কেমন আইন অমান্য হলো? আপনাদের এসইউসিআই এর আইন অমান্য তো এটা দেখে মানুষ অভ্যস্ত নয়। আইন অমান্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হবে, কেউ অ্যারেস্ট হবে, কিছুই তো হলো না। আমরা বিষয়টা এরকম নয়। এসইউসিআই এর আইন অমান্য অত্যন্ত সুশৃঙ্খল, সবসময় হয়। এভাবেই
মানে আমাদের আইন অমান্য আমরা করতে অভ্যস্ত। আমরা কোনোদিন পুলিশ উশৃঙ্খল আচরণ করতে পারে, কিন্তু আমরা সবসময় সুশৃঙ্খল আচরণ করি, যার ফলে সুশৃঙ্খল আইন অমান্যই হয়েছে। আমরা ব্যারিকেড ভেঙে দিয়েছি, কোনো ব্যারিকেডই আমাদেরকে আটকাতে পারেনি। হ্যাঁ, আমরা আগেই বলেছি যে 26,000 যে চাকরি চলে গেল, সেই 26,000 চাকরির মধ্যে বেশিরভাগই তারা কিন্তু যোগ্যতার সাথে পরীক্ষা দিয়েছে, তারা পাশ করেছে, তারা চাকরি করছে। এই চাকরি যে চলে গেল তার দায় রাজ্য সরকারের, এবং সেই রাজ্য সরকার কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। তারা তাদের শিক্ষামন্ত্রী, তাদের শিক্ষা বিভাগ টোটালটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। তাহলে এই শিক্ষা মন্ত্রক, এই শিক্ষা দপ্তর এবং এই রাজ্য সরকার, তারা এই দায়িত্বটাকে নিতে হবে এবং নিয়ে আগামী দিনে আর এই যে মানুষগুলো, এই যে শিক্ষক, তারা আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছি যে কালকে থেকেই হয়তো মানে এমন একটা পরিস্থিতি, মানসিক রোগের একটা তৈরি হবে, মানসিক রোগী তৈরি হওয়ার মিছিল তৈরি হবে। তাহলে এই দুঃখজনক কিছু ঘটনা ঘটেও যেতে পারে, যে এর ফলে রাজ্য সরকার অবিলম্বে তারা হস্তক্ষেপ করুক এবং তার দায়িত্ব কোনো মতেই এড়িয়ে যেতে পারে না। এটাই আমাদের বক্তব্য। আপনি যেটা বললেন যে যারা চাকরি পেয়েছেন অলরেডি, অনেকে সংসার করছে, অনেকে লোন নিয়েছে, তাদের কি হবে? এটাই তো আমাদেরও বক্তব্য। তারা এই লোন নেওয়ার মধ্য দিয়ে তারা পরিবার নির্ভর করছে। তারা শুধু তাই নয়, এই 26,000-এর চাকরি চলে যাওয়ার মধ্য দিয়ে বেশিরভাগ হচ্ছে যোগ্য শিক্ষক। তাহলে এই বেশিরভাগ যোগ্য শিক্ষক যখন কালকে থেকে বন্ধ হয়ে যাবে, তাহলে স্কুলে যাওয়া, তাহলে স্কুলগুলো তারা বিপদে পড়ে যাবে। পশ্চিমবাংলার শিক্ষা আক্রান্ত হয়ে গেল, এর মধ্য দিয়ে পশ্চিমবাংলার শিক্ষা জগৎ আক্রান্ত হয়ে গেল। এর দায়িত্ব গভর্নমেন্ট অস্বীকার করতে পারে না। আর এই আন্দোলনগুলোকে, এই লড়াইগুলোকে যদি আমরা আমরা দেখতে পাচ্ছি, আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, যোগ্য শিক্ষকদের চাকরি যেতে থাকে, এই নিয়ে যে আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনগুলোকে কমজোরি করার জন্য অন্য আর একটা দিক থেকে ধর্মে বিভেদ, এবং এই ধর্মে বিভেদের মধ্য দিয়ে যেটা করা হচ্ছে যে এই আন্দোলনগুলোকে, জনগণের যে ঐক্যবদ্ধ আন্দোলন, জনগণের যে ঐক্যবদ্ধ লড়াই, সেই লড়াইগুলোকে কমজোরি করার চেষ্টা হচ্ছে, দৃষ্টি আড়াল করার চেষ্টা হচ্ছে, দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা কোনো মতেই পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না, এটা আমরা আশা করি, এবং আইন অমান্যের মধ্য দিয়ে সারা পশ্চিমবাংলার মানুষ এই বার্তাই দিয়েছে। একটা পরীক্ষা হলো, তার উত্তরপত্র, তার ওএমআর শিট পাওয়া যাবে না, এগুলো নষ্ট হয়ে যাবে। আকণ্ঠ যদি কেউ নিমজ্জিত থাকে দুর্নীতিতে, সেটা প্রমাণিত, যার ফলে এই দুর্নীতির দায় তাদেরকে নিয়ে সমস্ত দিক থেকে সাধারণ মানুষের পাশে তাদের দাঁড়াতে হবে, এই শিক্ষকদের পাশে তাদের দাঁড়াতে হবে। শিক্ষা ব্যবস্থা আক্রান্ত, সেই শিক্ষা ব্যবস্থার পাশে তাদের দাঁড়াতে হবে, দায়িত্ব স্বীকার করে দাঁড়াতে হবে। সন্তোষ ভট্টাচার্য, হুগলি জেলা সম্পাদক। আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন, তার পাশে দাঁড়াবেন, কিন্তু সেই তৃণমূল কংগ্রেস যখন সরকার তৈরি করলো, তারপর 14 বছর অতিবাহিত হয়েছে, তাদের এই যে এখন দুর্নীতি বা নানা রকম অভিযোগ আপনারা তুলছেন, এখন আপনাদের স্ট্যান্ড? আমরা যখন সিঙ্গুর আন্দোলন যখন চলছে, মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ফর্ম করেনি, তখনও আমাদের বর্তমান যে সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ, তিনি বলেছিলেন আমরা রাস্তাতেই আছি, আমরা রাস্তাতেই থাকবো, এবং আমরা সরকারের, মমতা ব্যানার্জি গভর্নমেন্ট যদি সরকারে যায়, সেখানে যদি অন্যায় আচরণ করে, এবং আমরা মনে করি না এখানটাতে সোনার বাংলা তৈরি হয়ে যাবে, পুঁজিবাদ থাকবে, পুঁজিবাদী ব্যবস্থা থাকবে, দুর্নীতি থাকবে, আর ওইগুলো হয়ে যাবে, আমরা মনে করি না। সেদিনকেই 11 সালে ক্ষমতায় কিন্তু ময়দানের সভায় কমরেড প্রভাস ঘোষ এই কথাই বলেছিলেন যে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, প্রতিবাদ করব। সেই প্রতিবাদ কিন্তু আমরা সেই সময়ই করেছিলাম, এটা সকলেই কিন্তু জানেন। এই মাথার ওপর চাপিয়ে দেওয়া হবে, আপনার দাম বাড়িয়ে সেই টাকা তোলা হবে, আপনি জানতেও পারবেন না যে আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই পয়সা আপনাকে দিতে হচ্ছে। এ হচ্ছে যে যারা আমাদের দেশের রক্ষা করছেন, তারা বলেন যে আমরা দেশকে রক্ষা করছি, কিন্তু গণ আন্দোলনকে দমন করার জন্য যখন আপনার বুকে ওই বুলেট এসে লাগে, ওই বুলেটের দামটাও আপনার ট্যাক্সের থেকে আসে। এই হচ্ছে আয়রানি, এই হচ্ছে আমাদের দেশের পরিহাস। তাই ওই রমারোরা বলেছিলেন, হয় অর্ডার ইজ ইনজাস্টিস,
গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই
জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য, এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে, আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।